গাজীপুরের কালিয়াকোড়ে এক যুবকের বিরুদ্ধে দুই বোনকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এরপর থানা পুলিশ নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা নিলেও ধর্ষণের কোনো মামলা নেয়নি। এতে ক্ষোভ প্রকাশ করেছে ভুক্তভোগী দুই বোন এবং তাদের স্বজনেরা। দুই বোনের মধ্যে বড় বোন সপ্তম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে। সংসারে অভাবের কারণে থেমে যায় পড়ালেখা। একইভাবে ছোট বোনটিও পঞ্চম শ্রেণীতে ওঠার পর কাজ নেয় নিটিং ফ্যাক্টরিতে। দুই বোনের রোজগারই সচল ছিল সংসারের চাকা। কিন্তু 29 এপ্রিল রাতে পাল্টে যায় তাদের জীবনের সবকিছু। মাঝে মাঝে উনি আসে বলে, তোমার একটা মেয়ে দাও না, আমার ভয় করতেছে, নিয়ে শুই। মাঝে মাঝে আমার ওই যে বড় মেয়েরা দিই, নিয়ে শোয়। তার ভিতরে যে উনি এই কাজটা করবো আমি ভাই হারছিলাম না। কেসটাতে চালানো হয়ে ক্ষমতাই নাই, মানে একটা নায়ক পোলাও নাই। আবার মেয়ে গোনাও যায় যে খামো কি এখন চিন্তায় যে চাকরিটা করা পারতেছে না, ডিউটিতে যাই পারতেছে না, কবে সুস্থ হবো তারা ঠিক নাই। ধর্ষণের শিকার দুই মেয়েকে এখন কোথায় রাখবেন তা নিয়ে উদ্বিগ্ন তাদের মা। মান আমার এমনিও গেছে অমনিও গেছে, নিব কেউ। দুই মেয়েকে নিয়ে এক রুমের ভাড়া বাসায় বসবাস করছিল পরিবারটি। ঘটনার রাতে দুই বোন বাড়ির মালিক হোসনে আরার বাসায় গেলে তাদের মুড়ি আর জুস খেতে দেওয়া হয়। ওই বাসায় জুস খাইয়ে অচেতন করে বাড়ি মালিকের সহযোগিতায় দুই বোনকে ধর্ষণ করে ফারুক নামের এক প্রতিবেশী। বসার পর আন্টি ফ্রিজ থেকে জুস বের করে গ্লাসে ডালছে, 2-3টা গ্লাস বের করছে। ওনার ছেলেরা এসটা দিল, আর ওই বড় জুসটা ওনার ছেলে ধরতে যায়, ওনার ছেলেরা ধরতে দেয় না। ওই বাবা তুমি এটা খাইবা না, জুস খামো না, জোর করে আমার হাতে তুলে দিছে। মানে আন্টি গ্লাসে ডালছে, ওই ফারুকটা আমার হাতে তুলে দিছে। ঘটনার পর থেকে দুই বোনের অফিসে যাওয়া বন্ধ হয়ে গেছে, থেমে গেছে সংসারের চাকা। এখন তাদের দাবি একটাই, ন্যায় বিচার। আমাদের জীবনটা এরকম, আমাদের পুরো লাইফটাই নষ্ট হয়ে গেছে গা। আর আমাদের যে দুর্নামটা বের করছে, আর উপযুক্ত শাস্তি চাই আমরা। ছোট বোন জুস আর মুড়ি খেতে না চাইলেও জোর করে তাকে খাওয়ানো হয়। পরদিন সকালে চেতনা ফিরে পেলে ফারুককে আপত্তিকর অবস্থায় দেখতে পায় তারা। জুস খাওয়া শেষ যখন, তখন বললে আন্টি কি খাওয়াইলেন, আমাদের মাথা ঘোরায় কেন, কয়েক পাগল হয়েছে, হাসে, দুজনই হাসে। সারাক্ষণ জাগনা পাই নাই, অনেক বাজে, তখন হয়তো 9টা-10টা বাজে। জাগনা পাইছে হঠাৎ করে, জাগনা পাই দেখি আমাদের পাশে ওই ছেলেটা শুয়ে রয়েছে। ও আগে জাগনা পাইছে, ও চিৎকার দিচ্ছে দেখা। পরে আন্টি বলছে, আন্টি এই কথা বললাম, মানে চিৎকার দেওয়া বলছে যে উনি ওই রুমে কেন। পরে ও পড়ে গেছে, আমি পড়ে গেছি, বেহুশ হয়ে গেছি। পরে বমি করতেছি সমানে। ঘটনার পরের দিন বাড়ির মালিক হোসনে আরার সহায়তায় তাদের দিনভর গৃহবন্দী করে রাখা হয়। পরে আমাদের গোসল করে দেওয়া, বলে ওদের ঘুমাইতে দাও, 2-3 ঘন্টা ঘুমাইলে ঠিক হয়ে যাবো। পরে বলে 3টা-4টা বাজে যায়, আমরা উঠি না। পরে সবাই মিলে আমাদের মানে শিবুলতলি হসপিটাল নিয়ে গেছে। যে কক্ষে দুই বোন ধর্ষণের শিকার হন তার পাশের বাসিন্দা জানালেন ঘটনার রাতের কথা। অনেক কিছু নিয়ে আসছে, হ্যাঁ, খাবারের মধ্যে যেমন বলে জুস, তারপরে ঠুঙ্গাই করে আরো কি কি জানো নিয়ে এখানে দাঁড়াইছে। তো ওই লোকটা খুব ভয়ঙ্কর। আমরা মানে উনাকে দেখলে পরে আমরা তাড়াতাড়ি, মানে উনি দরজা লাগিয়ে দেয়, উনি ঢুকলে পরে মানে আমরা কেউ আর উনারে দেখা দেই না। জানতে পেরে তাদের আরেক প্রতিবেশী দুই বোনকে উদ্ধার করে নিয়ে যান স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে। হাসপাতালে ভর্তি করছে, ডাক্তার আমাকে জিজ্ঞাসা করছে যে কি খাইছে ওরা। তো বললাম জুস খাইছে। যে নিজে খাইছে না কেউ খাওয়াইছে? বললাম যে না, ওরা নিজে খায় নাই, ওদের বাড়িয়ালি ওদেরকে খাওয়াইছে, আমি এটুকু জানি। এলাকার কাউন্সিলরের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অপরাধীর শাস্তির দাবি জানান। দৃষ্টান্তমূলক একটা শাস্তি যারা করছে তারা পায়, এটা আমার আশা আর কি। এটা আল্লাহ আমাদের সন্তান দিয়েছে, এই ধরনের কাজের দৃষ্টান্ত শাস্তি তাদের হওয়া উচিত। ধর্ষক ফারুককে কেন এখনো গ্রেপ্তার করা যায়নি সে প্রশ্ন ছিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে। দর্শকের নাম ফারুক হোসেন, সে পলাতক আছে, তাকে আমরা গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রাখছি, হয়তো বা তাড়াতাড়ি গ্রেপ্তার হয়ে যাবে। দর্শক দেখছেন ক্রাইম সিন, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আমাদের সাথেই থাকুন। ক্রাইম সিন। কিশোরগঞ্জের বাজিতপুরের এক গৃহবধূকে যৌতুকের দাবিতে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় থানায় একটি মামলা হলেও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে নিহতের পরিবার। বিয়ের মাত্র 1.5 বছরের মাথায় যৌতুকের বলি হতে হলো বাজিতপুরের দড়িকান্দি এলাকার মৃত সাদত আলীর মেয়ে ইতি আক্তারকে। পরিবারের 8 ভাই বোনের মধ্যে সবার ছোট ইতি। বিয়ের সময় নগদ টাকার পাশাপাশি একটি মোটরসাইকেলও দেয়া হয় বর সোহাগ মিয়াকে। যৌতুকের টাকায় বিয়ের 2 মাস পর সৌদি আরবে পাড়ি জমান সোহাগ। এই বাসে দিন আমাকে মেয়েকে মাইরালবো, সেই পাগল হয়েছে। মেয়ে করে
এখন ধরো মায়ের বউ বলে মায়ের এলাম কি হলো মায়ের আমি যাই মই টাকা দিতাম স্বর্ণ অন্য সব দিতাম আমরা হুন্ডা দিছি কত কিছু কত অনেক টাকা খরচ করে আমরা বিয়ে করেছি। সোহাগ মিয়া সৌদি আরবে যাবার পরও বিভিন্ন সময় নানা অজুহাতে ইতির পরিবারের কাছ থেকে যৌতুক হিসেবে নগদ টাকা আদায় করে তার পরিবার। এক পর্যায়ে যৌতুক দিতে অস্বীকৃতি জানায় ইতির পরিবার। গত 17 এপ্রিল গভীর রাতে ইতির পালানোর মিথ্যা খবর দিয়ে তার মাকে ডেকে নেয় শ্বশুর বাড়িতে। আমি মেয়ে কই গেছি গা, আমি কইতে কি আমার মেয়ে কই যাইতো গা, আমার মেয়ে তেমন মেয়ে না, আমি ভাবছি আমি জানি না। বলে না মেয়ে ভাষা দাদা তুলে কই গেছি গা। ওয়াল্লা আয়ার গেছি 3 জন 4 জন আইছে, 3 জন মহিলা 1 জন পুরুষ আইছে মাইরা তো। পরের দিন সকালে পাশের বাড়ির আম গাছের সাথে ঝুলন্ত অবস্থায় ইতিকে পাওয়া যায়। আমি যেমন দেখি গাছটা মেয়ে মানুষের লাগান দেখা যা এই একটু আগ গাইলাম, একটু আগ গায়ে দেখি ট্যাং দেখা যা বাগান ট্যাং দেখতে আমার তরতরি টিকিছি। এই আমার বউরে ডাক দিছি, বউ দেখতে কত পড়ায় হয়ে দিচ্ছে। এদিকে ইতির মৃত্যুর খবর শুনে তার স্বজনেরা ছুটে যান ঘটনাস্থলে। সেখানে ইতির শরীরে ও কানে আঘাতের চিহ্ন দেখতে পান তারা। এছাড়া ফাঁসিতে ঝুলে আত্মহত্যার স্বাভাবিক চিত্রের চেয়ে ব্যতিক্রম ছিল ইতির ঝুলন্ত অবস্থা। আমি দেখলাম যে ফাঁসির লাশ এইভাবে ঝুলে রয়েছে, এখানে দাগ এইভাবে চিপতে দাঁড়াইছে। ইতির পরিবারের দাবি তাকে হত্যা করে গাছের সাথে ঝুলিয়ে রাখার নাটক সাজানো হয়েছে। পরে ইতির ভাই বাদী হয়ে বাজিতপুর থানায় শ্বশুর জালালউদ্দিন, শাশুড়ি ফ্যাশনা আক্তার, দেবর অন্তর মিয়া, ননদ বিউটি আক্তার, রূপালী আক্তার ও ননদ জামাই ফিরোজ মিয়া সহ অজ্ঞাত আরো 2-3 জনের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ বলে যে আমরা কাজ করতেছি, এই অতটুকুই পুলিশের জায়গায় পাইতেছি, আর কোনো আশ্বাস তো আমরা পাইতেছি না। অভিযোগের বিষয়ে জানতে গেলে ইতির শ্বশুর বাড়ির কাউকেই খুঁজে পাওয়া যায়নি। ওরা তো মনে করেন বাড়িতে নাই। কয়দিন ধরে বাড়িতে নেই? 15-16 দিন এসে। এদিকে এ ঘটনায় মামলার প্রধান অভিযুক্তরা গ্রেফতার না হওয়ায় আতঙ্কে দিন কাটছে পরিবারটির। আসামি পক্ষ প্রায় মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে বলেও অভিযোগ করেন মামলার বাদী। আমাদেরকে অনেক হুমকি দুমকি দিতেছে, মামলা উড়াই লিতাম, এটা আমার বোনের এই দোষ এই সেই বলে, আর আমরা বলে দেখো মামলাটা উড়াই লাইতাম। নাহলে আমরা আমার বোনের মাইলছে, আমরাও দেখা গেছে জানেন নিরাপত্তা কোনো পাইতেছি না। তদন্তের বিষয়ে জানতে কিশোরগঞ্জের বাজিতপুর থানায় গেলে কথা হয় এর তদন্ত কর্মকর্তার সাথে। তদন্তের অগ্রগতি বলতে একজন আসামি গ্রেপ্তার আছে, তো বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ভিকটিমের ময়নাতদন্ত রিপোর্ট এখনো পাওয়া যায় নাই। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পরে আমরা তার মৃত্যুর ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নিতে পারব। চিকিৎসার নামে প্রতারণা করে রোগীর স্বজনদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গিয়েছে গাজীপুরে। এমনকি অপারেশনের আগে পরীক্ষা নিরীক্ষাতেও দেখা গিয়েছে গরমিল। তবে কোন ধরনের ভুল চিকিৎসা বা গাফিলতির প্রমাণ পাওয়া গেলে হাসপাতাল এবং চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জানিয়েছে জেলা সিভিল সার্জন। নয়নমণি, বয়স 26, গাজীপুরের মীরের বাজার মাজুখান এলাকার স্বামী সন্তান নিয়ে বসবাস করছিলেন। হঠাৎ তলপেটে প্রচন্ড ব্যথা অনুভব করেন তিনি। তারপর শরণাপন্ন হন চিকিৎসকের। সমস্যা শুধু পেট বিষ করতো, আর 7 বছর ধরে এই অবস্থা, টাকা পয়সার জন্য করতে পারিনি। এখন অনেক কষ্ট, কি বাঁচার মতন অবস্থা না, তখন টাকা মুখা আমার মা গরিব, যাই করে আমার স্বামীও গরিব, যুগমগর করে গেছে। চিকিৎসকের পরামর্শ ছিল অপারেশনের, কিন্তু পরিবারের অসচ্ছলতার কারণে সিদ্ধান্ত নিতে পারছিল না নয়নমণির পরিবার। এগিয়ে আসে গাজীপুর মেট্রোপলিটন হাসপাতালের এক দালাল। কম টাকায় অপারেশন করিয়ে দেওয়ার কথা বলে আশ্বস্ত করেন পরিবারটিকে। আমার মেয়ের 2 সাইডে 2টা টিমার হয়েছে। টিমার আমি করমতলা মেডিকেল নিয়েছিলাম। করমতলা মেডিকেলে দেখে তোমার মেয়ের টিমার হয়েছে, তুমি তাড়াতাড়ি সেবাই নাও। তা আমি সেবাই নিমু সবকিছু যোগাযোগ করতেছি। এই টাইমে আমার লগের পাশের মহিলা কইতেছে যে আমার বোনে রুগী দেয় মেডিকেলে, আমার বোনে কম পয়সা তোমার করাই দিব। গৃহবধূ নয়নমণির অপারেশনের জন্য গাজীপুর মেট্রোপলিটন এই হাসপাতালে দালাল এক আয়ার কাছে পাঠিয়ে দেন। হ্যাঁ, আমি অনেক ভালোর জন্য নার্স, তো হসপিটালে আমি বলছি যে একটা অপারেশন করে, তাই হ্যাঁ একটু কমাই দিতে পারবো, তো এই জন্য আমি নিয়ে গেছিলাম। হাসপাতালে যাবার পর দাবি করা হয় 20,000 টাকা। অপারেশন করব, সিট ভাড়া, ওষুধ, এই 20,000 টাকা, আর 6,000 টাকা নিছে আমার পরীক্ষায়। গাজীপুর মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি হবার পর অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়, করা হয় অপারেশন।
কিন্তু প্রকৃতপক্ষে অপারেশন করে কোনো কিছুই অপসারণ করা হয়নি, উল্টো রোগীর ক্যান্সার হয়েছে বলে হাসপাতাল থেকে বের করে দেওয়া হয়। মাইয়া অপারেশনে লিয়ে যেতেছে না, নেওয়ার পরে 5 মিনিটের মধ্যে অপারেশন তো লিয়ে পড়ছে। এরপরে আমার ডাক্তার নিচে নিল, ওরা সিটে হোয়াইট হইয়া দোতলায় হোয়াইট হইয়া নেওয়ার পরে আমি কই কি 1600 টাকা দেন। আমি কই কি আর 1600 টাকা দেব, আপনার না চুক্তি করে লইছি কন্ট্যাক্ট, আমি বাইকের তো চান্দা উড়ে আনছি, আপনার 1600 টাকা চান। এই মহিলা বাইরেও তাড়াতাড়ি গেটের ধরে বাইর করে দিন, তোমার মেয়ের ক্যান্সার। অপারেশনের পরে নয়নমণির শারীরিক অবস্থা অবনতি হতে থাকে। তলপেটের ব্যথা সইতে না পেরে এক পর্যায়ে তিনি আত্মহত্যার কথাও ভাবেন। 3-4 দিন আগে বাই করে দিতেছে। আমার মা কইছে আমার রোগী সুস্থ হয় না, আমি নিবো কেন, এ কথা বলছে। এ কথা বলানোর পরে আরো 2 দিন রাখছে, রাখার পর আল্লাহ ছুটি দিছে, পরে আশা করছি, আসার পরে ব্যথায় টিকতে পারি না। পরে স্থানীয়দের সহযোগিতায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ওঠেন নয়নমণি। পরে গেছি ঢাকা কলেজ মেডিকেল, তারা বলতেছে তোমার একটা কার্ডে নেই, তোমার কি অপারেশন করছে তাদের নামে যে মামলা করে বলছে। গাজীপুর মেট্রোপলিটন হাসপাতালে নয়নমণির ক্যান্সারের কথা বলা হলেও ঢাকার মেডিকেলে পরীক্ষায় সে ধরনের কোনো লক্ষণ পাওয়া যায়নি। অপারেশন করছে 2 সাইডে তো 2টা টিমার দিছে আমারা বৈরামের মধ্যে। আমি এবার পরীক্ষা দিছি, পরীক্ষা 20 তারিখে যাই পরীক্ষা আনছি, আর ওই ডাক্তার কইছে ক্যান্সার হয়েছে। এখন হেরা কইতেছে কোনো ক্যান্সার না। হাসপাতাল কর্তৃপক্ষ বা কোনো চিকিৎসকের ভুল চিকিৎসার কারণে কাউকে যেন কখনো ভোগান্তি পোহাতে না হয়, সে দাবি জানিয়েছেন নয়নমণির স্বামী। রোগীর অবস্থা খুবই খারাপ ছিল, এখন মোটামুটি সুস্থ। আমি চাই যে এরকম মেডিকেলে আমাদের মতো গরিব মানুষ এরকম নিয়ে টাকা পয়সা নিয়ে এরকম হস্ত যেন আরো অন্য গরিব মানুষ এরকম না হয়। অভিযোগের বিষয়ে কথা বলতে গেলে হাসপাতালের মালিককে পাওয়া যায়নি। কথা হয় প্রতিষ্ঠানটির ম্যানেজারের সাথে। পরে হাসপাতালে কিছুক্ষণ অপেক্ষা করার পর ডেকে আনা হয় সংশ্লিষ্ট চিকিৎসককে। অভিযোগের বিষয়ে এই চিকিৎসকের কাছে জানতে চাইলে তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। এ বিষয়ে কথা হয় গাজীপুর সিভিল সার্জনের সাথে। তিনি জানান, কোনো হাসপাতালে চিকিৎসা সেবার নামে অপেশাদার কিছু করার সুযোগ নেই, তদন্ত করে ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন তিনি। অবশ্যই আমরা উই লুক ইনটু দ্য ম্যাটার থ্রু মেডিকেল বোর্ড। সেই মেডিকেল বোর্ড যদি মনে করে যে আসলে তার দায়িত্ব অবহেলা ছিল, অথবা সে গাফিলতি করছে, সে নেগলিজেন্সি ছিল, এটা যদি প্রমাণিত হয় তাহলে সেভাবে আমরা তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আমাদের উদ্বোধন কর্তৃপক্ষের কাছে আমরা রিপোর্ট করতে পারি। দর্শক দেখছেন ক্রাইম সিন, নিচ্ছি ছোট। মাদক ব্যবসায় বাধা দেয়ায় রূপগঞ্জের চনপাড়া এলাকায় খোরশেদ নামের এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের স্বজনেরা বলছেন, স্থানীয় মাদক ব্যবসায়ীদের গ্রেফতারে প্রশাসনকে সহযোগিতা করায় তাকে হত্যা করা হয়েছে। এদিকে খোরশেদ হত্যার আসামিদের গ্রেফতারে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে নিহতের স্বজনেরা। মাদকের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত রূপগঞ্জের চনপাড়া, অনেকের অর্থ উপার্জনের প্রধান উৎস হচ্ছে মাদক বিক্রয়। এলাকাটিকে মাদক মুক্ত করার ঘোষণা দিয়ে স্থানীয় ওমেদ আলীর ছেলে খোরশেদ আলম র্যাবের সোর্সের খাতায় নাম লেখান। তারপরই স্থানীয় মাদক ব্যবসায়ীদের টার্গেট হন তিনি। ও মাদকের বাধা দিত, এখানে যারা মাদকের গডফাদার নাকি তাদের বাধা সৃষ্টি করতো, বলে যে না গেলে হবে না। হ্যাঁ, অনেকবার কিন্তু গেলে ও ধরেছে, হ্যাঁ, মাদকে ধরে দিচ্ছে, আর ওটি ছিল ওর একমাত্র মৃত্যুর কারণ। গত 27 মার্চ রাতে শাহাবুদ্দিন নামে স্থানীয় এক ব্যক্তি খোরশেদ আলমকে বাসা থেকে কৌশলে ডেকে নিয়ে যান। শাহাবুদ্দির সাথে খাইছে, লাইট চার্জ দিছে, শাহাবুদ্দি আসছে, আয়সা বাসার ভিতরে ঢুকে নিকে, বাইরে উঠার বাইরে দাঁড়ায় মামা আসেন, তো আচ্ছা ঠিক আছে লাইটটা নিয়ে এলি, লাইটটা হাতে নিচে নিয়ে সাথে করে নিয়ে গেল। খোরশেদের বাসায় ফিরতে দেরি দেখে মোবাইলে ফোন দিয়ে বন্ধ পাওয়া যায়। রাত 2টার দিকে খোরশেদের স্বজনরা জানতে পারেন তাকে হত্যা করা হয়েছে। আর আসে না, যখন রাত্রে 8টার কাছাকাছি বাজে একটা ছেলে এসে দরজা ঢুকাইতেছে, ভিতর থেকে বলতেছে কে, আমি দরজা খুলেন, খুলছি কি আপনি ইয়ে করেন, 1 নম্বর ঘাটে যান, গেলে দেখুন জায়গায় বাইরে মেরে রাখছে। খোরশেদকে হত্যা করা হয়েছে এমন খবরে তার পরিবারের লোকজন শীতলক্ষা নদীর তীরে গিয়ে খুঁজতে থাকে। সেখানে ছেলে রাকিব হাসান বাবার নিথর দেহ খুঁজে পান। দৌড়ে আমি গেছি, যে আমি দেখে আমি চিৎকার দিয়ে উঠছি, ভয় পেয়ে, যে চোখ করে ফেলছে, উঠে ফেলাইছে, হাত পা রোগগুলা কেটে ফেলাইছে, বাম হাতটা এরকম করে লাগতেছে আমার বাবা। আমি চিৎকার দেওয়ার সাথে সাথে করেছি, আব্বা আব্বা আমি বাঁচা আছে, আব্বা আমার বাঁচা। শীতলক্ষা নদীর 1 নম্বর ঘাটের এই জায়গাটিতেই সেদিন খোরশেদকে হত্যা করা হয়। মৃত্যুর আগে খোরশেদ ঘটনার নির্মম বর্ণনা দিয়ে গেছেন স্বজনদের কাছে। মোবাইলটা দিছি, জিগাইতেছে